25 আগস্ট দুপুর 12 পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় 58 নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের সবকটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বিএলএদের নিয়ে পানিসাগর মহকুমা প্রশাসনের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিবসীয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ভারপ্রাপ্ত ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার তথা ডেপুটি কালেক্টর দিবাকর জামাতিয়া, উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর অভিষেক চক্রবর্তী এবং ডেপুটি কালেক্টর আইনুল হক সহ অন্যান্য আধিকারিকেরা। এতে অংশগ্রহণ করেন পানিসাগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সবকটি রাজনৈতিক দলের প্রায় শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনোত্তর পরিস্থিতিতে নির্বাচন আচরণবিধি সহ নতুন নতুন নিয়মকানুন নিয়ে সবকটি রাজনৈতিক দলকে অবগত করতেই এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে নির্বাচন দপ্তর কর্তৃক। নির্বাচনোত্তর পরিস্থিতিতে নতুন ভোটারদের নাম নথিভুক্ত সহ মৃত ভোটারদের নাম বাতিল এবং নির্বাচনী বিধিনিষেধ নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন পানিসাগর মহকুমা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। উক্ত কর্মসূচি ঘিরে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা প্রশাসনের নির্বাচন আধিকারিক সহ রাজনৈতিক দলের বিএলএদের মধ্যে মত বিনিময় কর্মসূচি। আসন্ন বিধানসভা নির্বাচন এখনও অনেকটা সময় বাকি। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে এখন থেকেই সরকারি বিএলওদের সাথে সঙ্গতি রেখে রাজনৈতিক দলীয় বিএলএদের নির্বাচন বিধি নিয়ে অবগত করতে এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। পানিসাগর মহকুমা প্রশাসনের নির্বাচন দপ্তর কর্তৃক পানিসাগর বিধানসভার রাজনৈতিক দলীয় বিএলএদের নিয়ে এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত হওয়াতে রাজনৈতিক নেতৃত্ব ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এবং স্কুল সার্টিফিকেটকে আমরা ধরতে পারবো। তো যখন অ্যাপ্লিকেশন নিয়ে যাব আমরা যাতে ওই মানুষকে বলতে পারি যে আপনার বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেটটা সঙ্গে দেবেন, নাহলে অন্য কিছু আধার কার্ড দিলেও ওটা আবার ফেরত আসবে অফিস থেকে, লেট হবে প্রক্রিয়াটা করতে। ঠিক আছে, তো প্রথম জিনিসটা হবে এজ প্রুফ হিসেবে আমরা 18-র উপরে দেখবো বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট আছে। দ্বিতীয় হলো অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে ওই এলাকার। তো ওই এলাকার অর্ডিনারি রেসিডেন্ট হিসাবে যেই কাগজপত্র মেনে নেওয়া হয় পিসিআই গাইডলাইন অনুযায়ী সেগুলো হলো আরওআর হতে পারে, রেশন কার্ড হতে পারে, কোনো বিল হতে পারে, গ্যাসের লাইন, পাইপ লাইন, ইলেকট্রিসিটি লাইন, এগুলো বিল হতে পারে। তাছাড়া রেন্ট যদি থাকে, কেউ যদি ভাড়াতে থাকে, এখানে রেন্টে যদি এগ্রিমেন্ট থাকে, এই এগ্রিমেন্টগুলোকে আমরা মেনে নিতে পারবো অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে। ঠিক আছে, এবং এজ আমরা বলে দিলাম 18-র উপর। তো ফর্ম 6 যখন সাবমিট করা হবে এই ডকুমেন্টসগুলো সঙ্গে জমা দিতে হবে। ঠিক আছে, যখনই আপনারা বিএলওদের অ্যাপ্রোচ করবেন এই ডকুমেন্টগুলো কালেক্ট করে নেবেন, জানিয়ে দেবেন লোকদেরকে যে এগুলো নিয়ে যাতে ওরা উপস্থিত হতে পারে। আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে, তারপর আর একটা হলো ফর্ম 7। ফর্ম 7কে আমরা ডিলিশনের জন্য বলি, নাম ডিলিট করার জন্য। তো এখন নাম ডিলিট কখন করা হয়? জেনারেলি কেউ যদি শিফট হয়ে যায় তখন আমরা ফর্ম 7 করতে পারি, কিন্তু এখন করতে লাগে না। যদি নতুন জায়গাতে চলে যায় ও কারেকশন করালে অটোমেটিক্যালি ফর্ম 7 জেনারেট হয়ে যায়, ফর্ম 8 করা যায়। আর যদি কেউ মারা যায়, ইন কেস অফ ডেথের ক্ষেত্রে আমরা ফর্ম 7 করতে পারি। তো ডেথের ক্ষেত্রে যখন ফর্ম 7 করা হবে সেই ক্ষেত্রেও কিছু ডকুমেন্টস লাগবে অবশ্যই। কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আমরা একবার নোট করে নিতে পারি বা মনে রাখতে পারি। ডেথ সার্টিফিকেট লাগবে, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিতরের জায়গাতে অনেকজনের ডেথ সার্টিফিকেট না থাকতে পারে। তো ওই সময় কি করতে লাগবে, তখন একটা ডিক্লারেশন অফ ডেথ নিতে হবে ওদের ফ্যামিলি মেম্বার থেকে, ব্লাড রিলেশন, মা বাবা হোক যে হোক, ওনার থেকে একটা ডিক্লারেশন নিতে হবে যে ওনার এরকম মারা গেছে, এরকম ডেথ ডিক্লারেশন নিয়ে লোকাল যে রিপ্রেজেন্টেটিভ আছে ওখান থেকে এরকম একটা ডিক্লারেশন নিয়ে তারপর জমা দিলে ওটা অ্যাকসেপ্ট করা হবে, না হলে ডেথ সার্টিফিকেট লাগবে।